একটা রেলওয়ে স্টেশন। রেলগাড়ি থেকে নামছেন এক ডাক্তারবাবু। তার হাতে একটা ছোট্ট ব্যাগ। এতটুকু ব্যাগ সহজে হাতে করে নিয়ে যাওয়া চলে, তবুও ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করতে। তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তারবাবুর পালকিতে পৌঁছে দিলেন। ডাক্তার তাকে 2টি পয়সা দিতে হাত বাড়ালেন। লোকটা বলল, না না, পয়সা দিতে হবে না। ঈশ্বরচন্দ্র বললেন, আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। ডাক্তার বললেন, পয়সা দিতে হবে না? তুমি কেমন কুলি? ঈশ্বরচন্দ্র বললেন, আমি কুলি নই। ডাক্তারবাবু বললেন, তুমি কুলি নও? ঈশ্বরচন্দ্র বললেন, না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। লোকে অবশ্য আমাকে বিদ্যাসাগর বলে ডাকে। ডাক্তারবাবু লজ্জায় মাথা নত হয়ে তিনি ঈশ্বরচন্দ্রের পায়ে পড়লেন। ডাক্তারবাবু বললেন, আপনি তো দয়ার সাগর, লোকের উপকার করাই আপনার স্বভাব। ডাক্তারবাবু বললেন, আপনি আজ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন। এরপর থেকে আমি নিজের কাজ নিজে হাতে করব। বিদ্যাসাগরের এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, কোনো কাজই ছোট হয় না। আমাদের নিজেদের কাজ নিজেরাই করা উচিত। যে নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করে থাকে সে নিজের জীবনে কখনো সফল হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এরকমই, খুব সাধারণ পোশাক পরে থাকতেন, কিন্তু তার নাম ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশ জুড়ে। সবাই তাকে জ্ঞানের সাগর, দয়ার সাগর বলেই জানতো যে তিনি ভীষণ বড় মনের মানুষ। তাকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসত, কিন্তু যারা তার সম্পর্কে আগে থেকে জানতো না তারা তাকে অনেক সময় চিনতেও পারত না। দিনটা ছিল রবিবার সকালবেলা। বিদ্যাসাগর বাড়ির বাগানে ঘাস তুলছেন। এমন সময় মেদিনীপুর থেকে 4 জন ভদ্রলোক আসছেন বিদ্যাসাগরকে তারা কখনো দেখেনি। মেদিনীপুরের লোকেরা ভাবলেন, বাগানের ঘাস তুলছেন, নিশ্চয়ই বাগানের মালই হবে, বিদ্যাসাগরের মালিক। ওরা জিজ্ঞাসা করলেন, ওহে, বিদ্যাসাগর মশাই আছেন? বিদ্যাসাগর আসল পরিচয় দিলেন না, যেন তিনি সত্যি সত্যি এবারের মালিক। এমন ভাবে বললেন, আপনারা একটু বসুন, তিনি খুব ব্যস্ত আছেন। ব্যস্ত আছেন বই, বাগানের ঘাস যে তুলছেন ব্যস্ত। তারা বসলেন। বিদ্যাসাগর বাগানের নিড়ানির কাজ করেই চলেছে। একটু পরে অতিথিরা বললেন, ওহে, তামাক খাওয়াতে পারো? বিদ্যাসাগর 4টি পুকুর সাজিয়ে তাদের তামাক দিলেন। তারপর আবার লেগে পড়লেন বাগানের কাজে। খানিকক্ষণ বাদে তারা আবার তাড়া দিলেন, দেখো না, বড্ড দেরি হচ্ছে। এবার হাতের কাজ শেষ করে বিদ্যাসাগর বললেন, কি দরকার এবার আমাকে বলুন। একজন বলল, তোমাকে কেন বলবো, তুমি বিদ্যাসাগর মশাইকে খবর দাও না। বিদ্যাসাগর বললেন, আগে আমি বিদ্যাসাগর। অতিথিরা এ কথা শুনে যেন লাফিয়ে উঠলেন। বিদ্যাসাগরের পায়ের ধুলো নিলেন। আগে হ্যাঁ, আপনি যথার্থই বিদ্যাসাগর। বিদ্যাসাগর একদিকে যেমন ছিলেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, অন্যদিকে আবার বই লিখেও তার যথেষ্ট আয় হতো। বিদ্যাসাগরকে তখনকার দিনে মিলিনিয়ার বলা চলে, কিন্তু এত টাকা আয় হয়েও তার পোশাক ছিল অতি সামান্য, একটি ধুতি, চাদর ও একজোড়া চটি। বিদ্যাসাগরকে যারা কখনো দেখেনি তারা অনেক সময় এই ধুতি পরা ব্রাহ্মণটিকে পালকির বাহক বলে ভুল করতেন। কোনো এক গ্রামের স্কুলে বিদ্যাসাগর আসবেন। বিদ্যাসাগরকে দেখার জন্য মেয়ে পুরুষের ভিড় উপচে পড়ল। সকলেরই বিদ্যাসাগরকে একবার দেখতে চান। দুপুর পার হয়ে গেল, বিদ্যাসাগর এখনো পৌঁছালেন না। মাথার উপর রোদের তেজ বেড়ে উঠল, তবুও ভিড় কমল না। বিদ্যাসাগরকে দেখবার চোখে না দেখে কেউ এখান থেকে সরবে না। হঠাৎ শোনা গেল বিদ্যাসাগর আসছে। বিদ্যাসাগর চলে এসেছে। এক বৃদ্ধা ভিড় ফেলে এগিয়ে গেলেন। একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, কই গা? বিদ্যাসাগর
বিদ্যাসাগর কই? ভদ্রলোক সামনে বিদ্যাসাগরকে দেখিয়ে বললেন, ওই যে বিদ্যাসাগর মহাশয়। বৃদ্ধা অবাক হয়ে খানিকক্ষণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়ে রইল। বললেন, হায় আমার পোড়া কপাল, এই মোটা চাদর গায়ে লোকটাকে দেখার জন্য রোদে ভাজা ভাজা হলো। না আছে গাড়ি, না আছে যোগাযোগ ব্যবস্থা। সত্যিই তো, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থাই নেই। বিদ্যাসাগরের সামান্য পোশাক আশাক, তার ধুতি চাদর আর একজোড়া চটি। আসলে এই পোশাকই তো ছিল তার দরিদ্রের ঘরের জন্মগ্রহণের প্রতীক, আর দেশের জনসাধারণের দরিদ্রের প্রতীক। তার নিজের সমাজে এটাই তো তার ভদ্র বেশ। তাই তিনি অন্য সমাজের অন্য বেশ করে আপন সমাজেরও ও নিজেকে অবমাননা করতে চাননি। সাদা ধুতি চাদর পরেই ঈশ্বরচন্দ্র যে সম্মান লাভ পেয়েছিলেন, বর্তমানে আমরা রাজাদের ছদ্ম বেশ পরেও নিজেদের সেই গৌরবের কানাকড়িও দিতে পারি না। বিদ্যাসাগর রাজ দরবারে তার এই পোশাক ত্যাগ করার প্রয়োজন মনে করেননি। বিদ্যাসাগর তার এই চটি ছাড়া অন্য কিছু পায়ে তোলেননি। বিদ্যাসাগর তার এই চটি নিয়ে আরও একটি গল্প। বিদ্যাসাগর তখন এশিয়াটিক সোসাইটির সদস্য। সেই সূত্রে বহুবার তিনি জাদুঘরে গেছেন, যা সবসময় পায়ে থাকে। সেই নিয়ে কোনো বাড়ি কোনো বাধা বিপত্তি হয়নি। একবার একটা কাণ্ড ঘটল। দারোয়ান বিদ্যাসাগরকে দরজায় পার হয়ে জাদুঘরে ঢুকতে দিল না। দারোয়ান বললেন, চটি পায়ে দিয়ে জাদুঘরে ঢুকবার হুকুম নেই। জাদুঘরে ঢুকতে হলে চটি খুলে রেখে ঢুকতে হবে। বিদ্যাসাগর চটিও খুললেন না আর জাদুঘরেও ঢুকলেন না। খোঁজ খবর নিয়ে জানলেন দারোয়ান ঠিক কথাই বলেছেন, চটি পায়ে দিয়ে জাদুঘরে ঢোকা বারণ। জাদুঘরের তত্ত্বাবধানের লোক ছুটে এলেন, অনেক করে অনুরোধ করলেন দেখার জন্য, কিন্তু বিদ্যাসাগর কিছুতেই জাদুঘরে ঢুকলেন না। খবর চাপা রইল না। জাদুঘরের কর্তৃপক্ষ দুঃখ করে বিদ্যাসাগরের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখলেন আর জানালেন যে বিদ্যাসাগর যখন যা খুশি করে জাদুঘরে ঢুকতে পারবেন। বিদ্যাসাগর তবুও গেলেন না। কর্তৃপক্ষকে জানালেন, আমার জন্য আলাদা নিয়ম করার দরকার নেই। সকলের জন্য এক নিয়ম আর আমার জন্য আলাদা নিয়ম, এমন ব্যবস্থায় আমি রাজি নই। সেই সময় পত্রপত্রিকায় এই ঘটনা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আর সকলকে বাদ দিয়ে নিজেকে জন্য আলাদা সুবিধা বিদ্যাসাগর নিতে পারেননি। সকলের জন্য যখন অন্যরকম ব্যবস্থা হলো না, অতএব বিদ্যাসাগর প্রতিজ্ঞা করলেন আর কোনোদিন জাদুঘরে ঢুকবেন না, আর কোনোদিন জাদুঘরে ঢোকেনও নি। এই চটি পায়ে নিয়ে আর একটা গল্প আছে। বর্ধমানের রাজবাড়িতে গিয়েছিলেন বিদ্যাসাগর। একজন দারোয়ান বিদ্যাসাগরকে চিনত না। দরবারে ঢোকার আগে তাকে চটি খুলে যেতে বলল। চটি খুলে বিদ্যাসাগর দরবারে ঢুকলেন। বর্ধমানের রাজা বিদ্যাসাগরকে সাদর সম্মান করলেন। রাজার কাছে বিদ্যাসাগরের এমন সাদর সম্মান দেখে দারোয়ান আশ্চর্য হলেন। এ কি যে, ইনি কে? খোঁজ নিয়ে জানতে পারল তিনি স্বয়ং বিদ্যাসাগর। কাজ শেষ হয়ে গেলে বিদ্যাসাগরকে বিদায় দিতে রাজা দরবারের দরজা পর্যন্ত এলেন। বিদায় দিয়ে রাজা যখন ফিরলেন, তখনই ওই দারোয়ান হাত জোড় করে বিদ্যাসাগরের দিকে বলল, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। বিদ্যাসাগর বললেন, তোমার দোষ কি? তোমার মনিবের যা হুকুম তেমনি করেছ। কথাটা রাজার কানে শুনতে পেলেন। বিদ্যাসাগর চলে যাওয়ার পরেই তিনি এই দারোয়ানকে বরখাস্ত করে দিলেন। অন্যের পরামর্শে এই দারোয়ান বিদ্যাসাগরের শরণাপন্ন হলো। সব শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর একখানা নরম গরম চিঠি লিখে রাজাকে অনুরোধ করলেন যেন ওই দারোয়ানকে আবার কাজে বহাল করা হয়। চিঠিতে কাজ হলো। বর্ধমানের রাজা ওই দারোয়ানকে আবার কাজে বহাল করলেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরের ভিডিও বানাতে উৎসাহ দেবে। ধন্যবাদ।